সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিজের গলা কেটে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা তদন্তে নেমে পুলিশ সন্ধান পায় ভয়ঙ্কর মাদক এলএসডির এবং গ্রেপ্তার করে এই মাদক কেনাবেচার সাথে জড়িত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে। এদিকে ভারতে নারী নির্যাতন, ধর্ষণ এবং সেই ঘটনা ভিডিও ধারণ করে ভাইরাল করার ঘটনায় ভারতীয় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে টিকটক হৃদয়বাবু সহ বাংলাদেশের হাতির ঝিল গ্যাংয়ের সদস্যরা। কখনো টিকটকের মডেল বানানো, কখনো বা চাকরির প্রলোভন দেখিয়ে তারা ইতোমধ্যে পাচার করেছে ৫ শতাধিক নারীকে। এছাড়াও হাত পা মাথা কাটা লাশ ড্রামে ভরে ব্যস্ত সড়কে ফেলে দেয়া, নেশাদ্রব্য গ্রহণ করে রামদাউচি নাচ ইত্যাদি ঘটনা শিরোনাম হচ্ছে গণমাধ্যমে, ভাইরাল হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এরকম অনেক ঘটনার সাথেই সম্পৃক্ততা পাওয়া যাচ্ছে কিশোর তরুণদের। কিন্তু কেন, কিভাবে এই তরুণরা সম্পৃক্ত হচ্ছে ভয়ঙ্কর এসব অপরাধে? এরকমই আরো নানান প্রাসঙ্গিক আলোচনায় রাজখানের শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন সাবেক সচিব ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর জিয়া রহমান, আছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার AKM হাফিজ আক্তার এবং আছেন বেসিসের সভাপতি সৈয়দ আলমাস কবির। স্বাগত জানাচ্ছি আপনাদের চারজনকে। যেটি শিরোনাম করেছি ভয়ঙ্কর অপরাধে হুমকিতে তারুণ্য, এলএসডি, নারী পাচার ইত্যাদি যে খবরগুলো আমরা দেখছি, অনেকগুলো অপরাধের বিষয়ে আলোচনা করতে চাই। আমি শুরুতেই জনাব AKM হাফিজ আক্তার, আপনার কাছ থেকে একটু জানতে চাই এই পুরো ঘটনাটা, যদি এলএসডির এই ঘটনাটি দিয়ে শুরু করি। আমি একে একে বিভিন্ন অপরাধে আসবো বলছিলাম, যেটি আমার সূচনা বক্তব্যেই, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু, নিজের গলা কেটে তার রক্তে এলএসডির সন্ধান পাওয়া, তারপরে সেই শিক্ষার্থীদের যারা মাদক কেনাবেচার সাথে জড়িত তাদের সন্ধান আপনারা কিভাবে পেলেন, কিভাবে তাদের গ্রেপ্তার করলেন, তারা কিভাবে সম্পৃক্ত হয়েছিল এই মাদকের কেনাবেচা এবং গ্রহণের সাথে, কতদিন ধরে তারা এই ধরনের কাজগুলো করে আসছে? জনাব হাফিজ আক্তার, কি তথ্য পাচ্ছেন তাদের কাছ থেকে? আমরা একটি আমাদের শাহবাগখানে একটি অপমৃত্যু মামলা ঘটে, তখন এই মামলাটি খুব হৃদয় বিদারক একটি ঘটনা। হাফিজুর নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সে নিজেকে নিজে আহত করে পরবর্তীতে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করে। পরে একটি অপমৃত্যু মামলা হয়। আমরা তারই রেশ ধরে আমরা খুঁজতে থাকি যে এইভাবে হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো। আমরা পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আনি। তাদের নিকট থেকে জানতে পারি যে এক জায়গা থেকে তারা এলএসডি নামক একটি মাদক দ্রব্য, যে মাদক দ্রব্যটি বাংলাদেশে না পৃথিবীর সব জায়গায় এটা একটি মানে ইলিসিট মাদক দ্রব্য হিসাবে, এটা একটি ভয়ঙ্কর মাদক দ্রব্য হিসেবে চিহ্নিত করা হয়। বাংলাদেশে এটি আর্লি 80s এর দিকে এটি কিছুদিন ছিল, পরবর্তীতে এটি ছিল না। এই ধরনের মাদকদ্রব্য বাংলাদেশের কোনো অস্তিত্ব ছিল না। আমরা পরবর্তীতে এটি 2019 সালে মাদকদ্রব্য অধিদপ্তর একটি মামলা হয়েছিল। আর এই লাস্ট পেলাম আবার কিছুদিন আগে, যে কয়েকজন ছেলে যারা বেসরকারি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা এখন যে ই কমার্স আছে, যেহেতু প্রযুক্তিগত সহায়তা নিয়ে, প্রযুক্তি সহায়তা যেটা বলবো যে বর্তমানে সারা গ্লোবালাইজেশনের যুগে ই কমার্সটা খুব ব্যাপক জনপ্রিয়। এই ই কমার্সের গ্রে এরিয়াকে ধরি, তারা বিদেশ থেকে, নেদারল্যান্ড থেকে তারা টেলিগ্রাম অ্যাপস ইউজ করে একজন বিক্রেতার সাথে যোগাযোগ করে, তারপরে তারা সেখানে পেপল মেইলের মাধ্যমে পেমেন্ট দিয়ে এই মাধ্যমটি পার্সেলের মাধ্যমে আনে। প্রায় 200টির মতো আমরা প্লট পাই তাদের নিকট। প্রথমে পাওয়ার পরে জিজ্ঞাসাবাদে দেখা যায় যে তারা এই মাদকটি তারা বিক্রি করে, তাদের ক্রয় পরে দেয় 1-1.5 তারপরে 3,000 টাকার মতো তারা বিক্রি করে। পরবর্তীতে কিন্তু আমরা এই অভিযানটা চালাই, তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে তাদেরকে রিমান্ড চাওয়া হয়েছে। আজকে আসবে, আগামীকাল আসবে এরা আমাদের কাছে, হয়তো আর তথ্য পাবো। তার সাথে সাথে কিন্তু আমরা আমাদের সমস্ত পুলিশ, ঢাকা ডিএমপি পুলিশের নিকট আমরা, কারণ প্রাথমিকভাবে বলে যে 10-12টা গ্রুপে নাকি তারা এই ধরনের বিক্রি হয়। এর মধ্যে আরেকটি গ্রুপ আমাদের মতিঝিল ডিভিশন ডিএমপি, তারা গ্রেপ্তার করেছে। তো দেখা যাচ্ছে এটা বেসরকারি বিশ্ববিদ্যালয় তরুণদের মধ্যে এই ধরনের মাদকের একটি ক্রয় এবং এটা বিক্রয়ের একটি চালু হয়েছে সাম্প্রতিক কালে, বেশ 2-1 মাস ধরে চলছে এটা। তো এটার একটি বিষয় হলো যে একটা খারাপ দিক হলো, এটা গুড ট্রিপ ব্যাড ট্রিপ নামে দুটি সাইড আছে। গুড ট্রিপ হলো এটা খেলে হয়তো একটা প্লেজারের মধ্যে যায়, তারা হ্যালোসিনেশন, এটাতে হয় যেটা হ্যালোসিনেশন, এটা একটা বিষয় একটা এসে যায়। এটাতে দেখা গেল যে গুড ট্রিপে যেটা হলো, সে হয়তো খুব মিউজিকের মধ্যে পাচ্ছে,
কালার দেখতে পাই এরকম, আর ব্যাড ট্রিপ হলো যখন এটা ভয়ঙ্কর আকার ধারণ করে, এটাতে অনেক হ্যালুসিনেশনের মধ্যে তখন দেখা যায় যে এক ধরনের ভীতিকর একটা অবস্থায় এসে যায়। তো এইগুলি নিয়ে আমরা কাজ করছি, আমরা যাতে এটি না ছড়ায় আমাদের টিমগুলি সক্রিয় আছে, অলরেডি 2টি গ্রুপ ধরেছি। কারণ এই তরুণ সমাজ যখন আমরা গ্রেপ্তার করি, তারা কিন্তু অনেকটা, আমরা মিডিয়াতেও দেখেছি, একজন টাকা দিচ্ছে, হাই হাই হ্যালো করছে। তারা যে একটি অপরাধ, এটা মাদকদ্রব্য অধিদপ্তরের এখানে সাবেক আমাদের মহাপরিচালক স্যার আছেন, এটা কিন্তু একদম তফসিলভুক্ত একটা বড় ধরনের ড্রাগ। এটাতে বিচারিক আদালতে এটা বিচার হলে বড় ধরনের সাজা হয়। নিশ্চয়ই আসবো যে এত হাস্যোজ্জ্বল মুখে তারা কিভাবে থাকতে পারলেন, আসবো আমি এই বিষয়টিতে। কিন্তু আমি একটু এই প্রসঙ্গটিতে আসে, আপনি যেটি বলছিলেন 2019 সালে বা এর আগেও আমরা দেখছিলাম গণমাধ্যমে যখন খুঁজছিলাম যে 15 সালে এরকম একটি চালান আটক হয়েছে আমাদের সাথে মোহাম্মদ জামালউদ্দিন আহমেদ। আপনাদের কাছে মানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আপনি যখন মহাপরিচালক ছিলেন, কেমন তথ্য আছে এই ভয়ঙ্কর মাদকটি সম্পর্কে? আগে কিভাবে আসতো আর এখন আমরা শুনছি পার্সেলের মাধ্যমে, কুরিয়ারের মাধ্যমে, যেটা আসলে পুলিশ বলছে তারা ধারণা করতে পারছিলেন না যে এরকম ভাবে আসছে। আগে কিভাবে আসতো, এখন কিভাবে আসছে? 2019 সালে আমরা তাও একজন ছাত্রের মাধ্যমে এই এলএসডি মানে এই মাদকটা আমরা শনাক্ত করেছিলাম এবং তাকে আইনাবলে সোপর্দ করা হয়েছিল। মূলত আমরা যেটি দেখেছি যে এই ছাত্রটি অস্ট্রেলিয়াতে বসবাস করত, সেখান থেকেই সে কোনো না কোনো ভাবে এখানে এই মাদকের চালান নিয়ে আসতে সক্ষম হয়েছে। আপনি যথার্থই বলেছেন, ইতিপূর্বে মাঝে মধ্যে এই মাদকটির আমরা দেখা পেয়েছি, কিন্তু ঠিক প্রাদুর্ভাব যেটাকে বলা হয় একেবারে গণহারে ছড়িয়ে পড়া, সেটি অতীতে ছিল না। অধুনা যেটি আপনি বলছেন যে তথ্যটি এখন পরিবেশিত হচ্ছে, এটি খুব ভয়ঙ্কর। কারণ এই মাদক আমাদের যে মানুষকে মানুষে আর রাখে না, তারা হ্যালুসিনেশনে চলে যায় এবং তাদের মনের মধ্যে যা আছে সেটি তারা চোখের সামনে দেখে। আপনি লক্ষ্য করেছেন, আমরা সবাই লক্ষ্য করেছি যে যখন তারা তথ্য দিচ্ছে, তারা একটি অপরাধ করেছে, মানে এই ধরনের কোন চিহ্ন তাদের অবয়বে ফুটে ওঠেনি। কারণ হচ্ছে তারা বুঝতে পারছে না আসলে তারা কি করেছে, তারা সেই জগতে নেই। আমরা এটি অতীতে দেখেছি, যখন মাদক গ্রহণ করে মাদক থেকে বিরত রাখার জন্য বা যখন উইথড্রল সিনড্রোম শুরু হয়ে যায়, মাদক সেবী নিজের চুল নিজে ছিঁড়ে, নিজের চামড়া নিজে ছিঁড়ে, এরকম আমরা অভিজ্ঞতা আমাদের হয়েছে, আমরা দেখেছি অতীতে। এটির মূল কথা হলো যে মাদক যারা গ্রহণ করে আসলে তাদের মানুষ আর মানুষ থাকে না, তাদের মানুষের যে চেতনা সেটি লুপ্ত হয়ে যায়, বরং মাদক দ্বারাই তারা পরিচালিত হয়, তাড়িত হয়। এই যেটি ভয়ঙ্কর যে মাদকটি মানে শনাক্ত হয়েছে এবং ধরা হয়েছে, তাদেরকে অভিনন্দন জানায় যে এটি তারা ধরতে পেরেছেন। এবং এই নেটওয়ার্ক যে গড়ে উঠেছে সেটিও শনাক্ত করার দিকে যাচ্ছেন ওনারা। আমার মনে হয় এটা আমাদের জন্য ইতিবাচক ঘটনা। নিশ্চয়ই জনাব জামালউদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। এবং কতটা নেটওয়ার্ক বিস্তৃত হলো নিশ্চয়ই পরবর্তীতে আমাদেরকে বলবেন। জনাব হাফিজ আক্তার আছেন আমাদের সাথে। আমি এই যেভাবে করে মাদকের সন্ধান পাওয়া, কেনা বেচার কথাটিও আমাদের জনাব হাফিজ আক্তার বলছিলেন, সেটি নিয়ে সৈয়দ আলমাস কবির একটু জানতে চাই। এই টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে এটির যোগাযোগ করা, পার্সেল নিয়ে আসা, তারপরে আমরা দেখছিলাম যে ফেসবুকে গ্রুপ খুলে তারা সেটি আবার বিক্রি করছে। একটু পড়ছিলাম যে নামও তারা যেরকম নাম দিয়েছে, একটির নাম দিয়েছে কি যেন নাম, আপনার আব্বা, একটি গ্রুপের নাম দিয়েছে, আরেকটি গ্রুপের নাম দিয়েছে বেটার বিয়ন্ড ইত্যাদি তথ্য আপনাদের কাছ থেকে, আমরা পুলিশের কাছ থেকেই পাচ্ছি। এই কেনা বেচাটা হচ্ছে এবং আমরা শুনছি ডার্ক ওয়েবে মাদকের একটা বাজার বসে, এই ধরনের মাদকের বাজার বসে। এই বিষয়গুলো আসলে কিভাবে হচ্ছে, ইন্টারনেট জগতে ডার্ক ওয়েবের মাধ্যমে কিভাবে বাজার বসছে, এই বিষয়টা যদি একটু ব্যাখ্যা করেন। অনেক ধন্যবাদ। আমরা সবাই জানি যে ইন্টারনেটে কিন্তু আমরা সারা পৃথিবী এখন কানেক্টেড, এবং ইন্টারনেট দিয়ে কিন্তু আমরা যে ডিজিটাল বাংলাদেশ নিয়ে গর্ব করছি বা স্বপ্ন দেখছি, এই পুরোটাই কিন্তু ইন্টারনেট নির্ভর। এই যে কোভিড এর মাধ্যমে এই মুহূর্তে আমরা যে সবাই মিলে কথা বলছি, এটাও কিন্তু আমরা ইন্টারনেটের মাধ্যমে করছি। তো সুফল কিন্তু অনেক আছে, কিন্তু প্রত্যেকটা জিনিসের কিন্তু আবার যদি আপনি রাইট ইউজ না করে সেটাকে
অ্যাবিউজ করেন, তাহলে তো সেখানে আপনার ফল হবেই। এখন ইন্টারনেটে আমরা জানি যে এখানে একটা আবার ডার্ক ওয়েব বলে একটা আরেকটা জগৎ আছে, একটা অপরাধ জগৎ আছে, যেখানে ধরেন হয়তো হ্যাকাররা সে কাজ করে, এই ধরনের যারা ইলিগাল জিনিসপত্র কেনা বেচা করে। আপনি দেখবেন যে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু শুধু ড্রাগ কেন, আপনি অস্ত্র কেনা বেচা করে কিন্তু অনেকে। তো এই ধরনের যে ইলিগাল অ্যাক্টিভিটি, এগুলো করার জন্য একটা চক্র সব দেশেই কাজ করে, একটা ইন্টারন্যাশনাল চক্র কিন্তু কাজ করে, এটাকে ডার্ক ওয়েব বলে থাকে। কিন্তু এইখানে আমাদের যারা ইন্টেলিজেন্সে কাজ করেন, এখানে হাফিজ ভাই যেমন আছেন, এখানে আমাদের বাংলাদেশে অন্যান্য যে ইন্টেলিজেন্স সংস্থাগুলো আছে, তারা সবসময় এইগুলোর আর কি মানে খোঁজ রাখেন। এটা সব দেশেই হয়ে থাকে। অফকোর্স এটা তো একটা ক্যাট অ্যান্ড মাউস গেম, মানে তারা এক ধাপ এগোয়, আবার ইন্টেলিজেন্স আরেক ধাপ এগোয়, তারা আবার দু ধাপ এগোয়। সো এগুলো তো হচ্ছে সবসময় এটা চলতেই থাকবে আসলে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে আমার মনে হয় যে, মানে যদি আমরা একটু অন্যভাবে অ্যাপ্রোচটা নেই, যে আমরা যদি অ্যাওয়ারনেসটা গ্রো করাতে পারি। এই যে ছেলেমেয়েরা, এরা কিন্তু ইয়াং ছেলেমেয়ে, এরা যে এই ইয়াং ছেলেমেয়েদের মধ্যে যদি আমরা একটা অ্যাওয়ারনেস গ্রো করাই যে কি করা উচিত কি করা উচিত না, ইন্টারনেটের জগতে সে যখন চলাফেরা করবে তখন সে তার কি করণীয় কি বর্জনীয়। আমরা ছোটবেলায় কিন্তু পৌরনীতি পড়তাম, পৌরনীতিতে আমরা রাস্তা ক্রস করা শিখেছি। রাস্তা দিয়ে যখন আমরা হাঁটবো, প্রথমে ডান দিকে তাকাবো, তারপর বাদিকে তাকাবো, আরেকবার ডান দিকে থেকে তারপরে রাস্তা ক্রস করবো, না হলে আমাকে গাড়ি চাপা দেবে। এই জিনিসটা এখন কিন্তু আমরা ইনফরমেশন সুপার হাইওয়ে দিয়ে হাঁটছি, দৌড়াচ্ছি রাদার। তো আমরা যদি না জানি এই ইনফরমেশন সুপার হাইওয়েতে আমার ডান দিকে বাদিকে কোন দিকে তাকাতে হয়, কিভাবে কি করতে হয়, তাহলে তো এখানে আমি মানে আমার অসুবিধা হবেই। সো এই জিনিসটা কিন্তু আমাদের করা হচ্ছে না। আমরা হঠাৎ করি আমাদের দেশে যে এখন প্রায় 10.5 কোটি ইন্টারনেট ইউজার আছে। প্রশ্ন কি আমি করব যে আপনি বলছেন আমরা যদি না জানি, কিন্তু আমার তো মানে এরা কি একটু না জানা অবস্থায় নাকি বেশি জানছে? এই ডার্ক ওয়েবের সন্ধান তো সাধারণ সবার কাছে থাকছে না যারা ইন্টারনেট ব্যবহার করছে। না, আমার মনে হয় বেশি জানছে, এটা আসলে অন্যভাবে বলতে হবে। তারা খারাপ জিনিসটা জানছে, ওইখানে খারাপ জিনিস সবসময় থাকবে, কিন্তু আমি অ্যাওয়ারনেসটা, সচেতনতাটা গ্রো করব যে কোনটা আমি গ্রহণ করব, কোনটা বর্জন করব। আমি যখন দেখবো এটা একটা খারাপ জিনিস, সেটা যাতে আমি বর্জন করি, এই অ্যাওয়ারনেসটা আমাদের তৈরি করাতে হবে। এই যে আমরা ইন্টারনেটের মাধ্যমে আমরা এই যেমন গলা কাটা, নানা ধরনের খুন খারাপি, টিকটকের কথা আপনি আগে বলেছেন, এই ধরনের অনেক রকম অপরাধ কিন্তু আমরা দেখি। এখানে কিন্তু আমাদের যেমন মনে করেন ভায়োলেন্ট যে ভিডিও গেমস গুলো আছে, সেগুলো কিন্তু একটা কোমলমতির যারা ছেলে মেয়ে আছে তাদেরকে কিন্তু এফেক্ট করে। সো এখানে কিন্তু গেম সেন্সরশিপ আছে, বিভিন্ন দেশে কিন্তু গেমের সেন্সর বডি আছে কিন্তু। সো এই আপনার ইনফ্যাক্ট এশিয়ারও অনেকগুলো কান্ট্রিতে, আপনার চায়না, জাপান, কোরিয়া, বিভিন্ন দেশে কিন্তু আলাদা সেন্সর বোর্ড আছে ফর গেম, ভিডিও গেমের জন্য। সো এগুলো করা হয় কেন, যে আপনার যে ছেলেমেয়েরা যারা এটা ইউজ করবে, যারা এটা খেলবে, তাদেরকে এটা অন্যভাবে এফেক্ট করছে কিনা, তাদের সাইকোলজি অন্যভাবে এফেক্ট করছে কিনা। সো আমি জিনিসটাকে অন্যভাবে দেখতে চাই। আপনি ই কমার্সের কথা এখানে এসছে, যে ই কমার্সের মাধ্যমে এই ড্রাগ এসছে, এলএসডি এসছে নেদারল্যান্ডস থেকে। এখন ই কমার্স তাই বলে তো আমি বন্ধ করে দিব না। ই কমার্সকে আমি এই কারণে, ক্রস বর্ডার ই কমার্স আমার চলতেই থাকবে। আমরা ক্রস বর্ডার স্পষ্ট হয়েছে জনাব আব্বাস কবির, আপনার কাছে আমি আবারও আসবো। সচেতনতা, সেই জিনিসটা আমি যাচ্ছি ডক্টর জিয়া রহমান আপনার কাছে, যে মূল্যবোধের অভাবই মনে হয় একটা জায়গায় সেখানে গিয়ে পৌঁছাচ্ছে, সচেতনতার অভাব সেখান থেকে এখানে। এই বিষয়টাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন অপরাধ বিজ্ঞানের ভাষায়, যে কেন এই তরুণরা এরকম ভয়ঙ্কর মাদকের দিকে ঝুঁকছে, সেই পুরনো প্রশ্ন। আর সাথে সাথে এই যে বিচারে মুখোমুখি যখন তাদের করা হচ্ছে, প্রিজন ভ্যানে ওঠানো হচ্ছে, আদালতে নেওয়া হচ্ছে, হাস্যোজ্জ্বল চেহারা, ভাবলেশহীন ভাবে তারা হাত নাড়ছেন ক্যামেরার সামনে, কিভাবে তারা এটা করতে পারছেন? ধন্যবাদ। আসলে আমি বেশ কয়েক বছর যাবত একই কথা বলছি, কারণ আমরা যেহেতু তাত্ত্বিক জায়গা থেকে কথা বলি, সেক্ষেত্রে হয়তো আমাদের যারা এখানে প্র্যাকটিক্যাল, বিশেষ করে হাফিজ আক্তার আছেন, জামালউদ্দিন সাহেব আছেন, ওনাদের তো একেবারে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। তা আমি যেটা বারবার বলছি যে আমাদের যে ইকোনমিক যে ট্রান্সফরমেশনটা হচ্ছে এবং একটা মডার্ন সোসাইটির মধ্যে যাচ্ছি, আপনি সারা পৃথিবীতেই এই মডার্নিটির দিকে যখন যায়, তখন যেই শক্তিটার মধ্যে সবচেয়ে বড় আঘাত আসে সেটি হচ্ছে তরুণ সমাজ। তরুণরা যেহেতু চেঞ্জের ধারক বাহক, সেই কারণে আপনি দেখবেন যে তরুণদের উপরে এই প্রভাবটা সবচেয়ে বেশি পড়ে। এখন এটাকে যদি শ্রেণী বিভাজন ভাবে আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আপার ক্লাস, মিডল ক্লাস, যেটা হাফিজ আক্তার বলেছেন কিছুটা, আমি একেবারে সেইভাবে প্রাইভেট ইউনিভার্সিটি আমি ক্যাটাগরাইজ করতে চাচ্ছি না, কিন্তু আপনি যদি দেখেন যে অ্যাফ্লুয়েন্ট ক্লাস, যারা একটু মানে টাকা পয়সা আলা ঘরের ছেলে পেলে আছে,
এবং তারা কোনো না কোনো ভাবে ইন্টারন্যাশনাল স্কুল বা এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করে, এবং তাদের বাবা মার যেহেতু লাইফস্টাইল এখন মডার্নিটির কারণে তারা হয়তো প্যারেন্টিংটা সেভাবে করতে পারছে না, ফলে তাদের মধ্যে যেহেতু প্রথমত টাকা আছে, ওয়ে অফ লাইফ যেটা সংস্কৃতিরও একটা পরিবর্তন এসছে, গ্লোবালাইজেশন, টেকনোলজি সবকিছুর ফলে তাদের মধ্যে এই জিনিসগুলো যেহেতু টিকেল ডাউন প্রসেসে আসছে, সেই কারণে তারা কিন্তু এগুলোর মধ্যে আসক্তি হচ্ছে এবং এটি একটি তাদের একটা নতুন জগতে পর্যবেসিত হচ্ছে। তো কাজে এই ড্রাগ যেমন ড্রাগের মতো কিন্তু টেরোরিস্ট অ্যাক্টিভিটিস এর মধ্যে একই জিনিস, যেমন আমরা হলি আর্টিজান ইনসিডেন্টে নির্বাসকে দেখেছি, মোবাশ্বেরকে দেখেছি, ঘটনাগুলো কিন্তু ঠিক একই সূত্রে গাঁথা। কিংবা আপনি যদি এর বাইরে যদি আরো অন্য কোনো ডেভিয়েন্ট বিহেভিয়ার, বিচ্যুতিমূলক আচরণ বা ক্রাইমে অংশগ্রহণ করতে দেখেন, সে একই জিনিস দেখা যাবে। আবার আপনি দেখবেন যে ক্লাসটাকে যদি আবার আপনি ওয়ার্কিং ক্লাসের মধ্যে নিয়ে আসেন, তখন দেখবেন যে যেহেতু এই যে ফেসবুক বলেন কিংবা টেকনোলজি বলেন, এগুলো কোনো না কোনো ভাবে এই বিশ্বায়নের কারণে এমন ভাবে ছড়িয়েছে যে এটা কিন্তু এখন আর কোন শ্রেণী পেশার মানুষের মধ্যে কিন্তু অবশিষ্ট নাই। আমাদের আগে একটা সনাতনী সমাজ ব্যবস্থা ছিল, সেই সনাতনী সমাজ ব্যবস্থার কিছু অনুশাসন ছিল, সেই অনুশাসন দিয়ে কিন্তু আমরা, যেমন আমি বলছি যে আমরা একসময় যারা নগর কেন্দ্রিক জীবনযাপন করতো, সেই ছেলে মেয়েরা খেলাঘর করতো, কচিকাচার মেলা করতো, আপনি বিকাল বেলা আপনি খেলতে চলে যেত, আবার মাগরিবের আগেই তারা পড়তে বসে যেত। এই যে একটা ছন্দ, এবং সেটা পরিবারের পিতা মাতা বয়স্ক মানুষের সামনে আপনি জোরে কথা বলেন, বলছে যে না এখানে তুমি আসতে পারবে না, এই ধরনের এই যে একটা অনুশাসন, ঠিক একইভাবে স্কুল কলেজ আপনি যদি যান সেখানেও কিন্তু এই অনুশাসনগুলো ছিল। এবং এই অনুশাসনটা না থাকার কারণে এটা সব শ্রেণী পেশার মধ্যেই হচ্ছে, এবং সেটা কিন্তু আপনি দেখবেন স্কুল কলেজ ইউনিভার্সিটি এমনকি মাদ্রাসার শিক্ষকদের মধ্যেও আপনি দেখবেন যে এই ধরনের মাদক থেকে শুরু করে, খুন থেকে শুরু করে, কিংবা আপনার আরো মানে রেপ থেকে শুরু করে এই সমস্ত জিনিসের মধ্যে ঢুকে গেছে। ওয়ার্কিং ক্লাসের মধ্যেও যেহেতু এই যে এটা হয়তো একটা ডিফারেন্ট ওয়েতে তাদের কাছেও চলে যাচ্ছে, যেহেতু খুব সহজলভ্য হয়ে গেছে, তারা টিকটক কিংবা তারা একেবারে মানে এটা কিন্তু ওই 80-র দশকে যেমন ফেন্সিডিল ছিল, তারপরে হিরোইন এসছে, তারপরে ইয়াবা এসছে, আপনি খেয়াল করে দেখবেন কোনোটাই কিন্তু কোনো একটা ক্লাস বাউন্ডারির মধ্যে ছিল না। এখন এলএসডি এটা হয়তো একটা আপার ক্লাসের মধ্যে রয়েছে, একটা সার্টেন ক্লাসের মধ্যে রয়েছে, এটারও একটা ভার্সন কোনো না কোনো ভাবে আপনি দেখবেন কোনো এক সময় আবার নিচের দিকে চলে আসবে। ডক্টর জিয়া রহমান, এই যে অপরাধেরও কি একটা শ্রেণী বিভাজন আছে কিনা সেটি সম্পর্কে আপনার কাছ থেকে আরেকটু জানবো আমি, কিন্তু তার আগে যে প্রশ্নটি করছিলাম যে তারা হাস্যোজ্জ্বল মুখে কিভাবে থাকছে, ভাবলেশহীন মুখে কিভাবে থাকছে, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, একটা এই যে এলএসডির প্রভাব এটা কতদিন থাকে? কারণ তারা কি সেদিনই এলএসডি গ্রহণ করছে যেদিন তাদের বিচারের মানে আদালতে তোলা হচ্ছে, কতদিন পর্যন্ত থাকে? কেন তখনও তারা এরকম ভাবলেশহীন হাস্যোজ্জ্বল? সেই মাদকেরই প্রভাব নির্ভর। আমরা যাদেরকে আজকে দেখছি তারা কিন্তু হয়তো দীর্ঘদিন ধরে মাদক গ্রহণ করছে, এবং মাদকের উপর নির্ভরশীলতার কারণে তাদের যে আচরণের পরিবর্তন ঘটে এটি সর্বজনবিদিত, সবাই আমরা জানি। কিন্তু এই এলএসডির যে কথাটা বললেন আপনারা আজকে, এটি এখন ধরা পড়েছে বলে আমরা ভালো করে জানছি, কিন্তু আপনি খোঁজ দিয়ে দেখবেন হয়তো এই কেস স্টাডি করলে আমরা দেখতে পাবো অতীতে হয়তো তারা এলএসডি দিয়ে শুরু করেনি, তারা হয়তো ইয়াবা দিয়ে শুরু করেছে কিংবা অন্য কোনো ড্রাগ দিয়ে শুরু করেছে। এবং অধুনা বিশ্বে এই যে মানে ডার্ক ওয়েব যেটা, সেটা কিন্তু একেবারে বহুল প্রচলিত একটি মার্কেটিং সাইড হয়ে গেছে। সবাই অনেকেই কিন্তু চেষ্টা করে ওর মাধ্যমে বিক্রি করার জন্য। সুতরাং এটা আমাদেরকে সচেতনতার ক্ষেত্র, আমাদের প্রস্তুতির ক্ষেত্র এই দিকে সম্প্রসারিত করতে হবে। আর নিশ্চয়ই বিরতির পরে আবার এই আলোচনায় আসছি জনাব হাফিজ আক্তার, এই নেটওয়ার্কটি যেটির কথা জনাব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ বলছেন সেটি আসলে কতটুকু বিস্তার পেয়েছে সেটি জানবো আপনার কাছ থেকে। আরো শুনছি আইস, এগুলো নাকি আপনারা পেয়েছেন, নতুন ধরনের মাদকের নাম শুনছি অনেক, সেগুলো সম্পর্কে একটু জানতে চাই। একটা বিরতির পরে ফিরছি, আরো অপরাধের খবর জানবো আপনাদের কাছ থেকে। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত বিদ্যুৎ রাজকাহনে। জনাব এ কে এম হাফিজ আক্তার, আপনার কাছ থেকে যে প্রশ্নটি জানবো বলে বলছিলাম, খুবই সুনির্দিষ্টভাবে সংক্ষেপে যদি একটু বলেন যে যাদেরকে ধরা হলো সেই ভাবলেশহীন চেহারা, হাস্যোজ্জ্বল চেহারা সবার মনে প্রশ্ন তুলছে, এটা কি এলএসডির প্রভাবেই? এটি একটি প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটাও করে ফেলি যে এই নেটওয়ার্কটি কতটা বিস্তৃত, নতুন নতুন যে আইস, তাদের কাছে গাঁজা, আইস ইত্যাদি ধরনের আরো মাদকদ্রব্য পাওয়া যাচ্ছে, নেটওয়ার্কটি আসলে কতটা বিস্তৃত হয়েছে? ধন্যবাদ আপনাকে। আপনিও কিন্তু কিছুক্ষণ আগে বললেন এখন নেটওয়ার্কিং সিস্টেমটা দাঁড়াচ্ছে ফেসবুক গ্রুপের মাধ্যমে, একটি বড় একটা প্ল্যাটফর্ম। গ্রুপের মাধ্যমে তারা
কাজগুলি করে। আমি যে যাদেরকে ধরেছি এর মধ্যে দেখা গেল যে 2-3 জন যারা বাবা মা ভালো পজিশনে আছে তাদের সন্তানরা, তারা কিন্তু এটা বিক্রি করে টাকা নিচ্ছে। আমি যখন জিজ্ঞেস করলাম টাকার কি প্রয়োজন ছিল, না বন্ধু বান্ধবদের সাথে একসাথে খাওয়া দাওয়া করি, এর জন্য তারা টাকা পাচ্ছে। কেউ 1000 পাচ্ছে, 3000 টাকা 4000 টাকা বিক্রি করলে কেউ 1000, কেউ 500 এরকম ভাবে টাকা পাচ্ছে। টাকাগুলি মূলত তাদের প্রয়োজন নাই। তো এটি সবচেয়ে বড় প্রবলেম হলো পরিবার, সমাজ, এডুকেশন ইনস্টিটিউশন বা আমরা সোসাইটি, আমরা আপনারা সাংবাদিক যারাই থাকুক, কেউ তাদেরকে বোঝানো হয়নি যে এটা একটা বড় ধরনের অপরাধ। এই ছেলেগুলি জাস্ট খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, কিন্তু তারা এই কাজে জড়ায় যাচ্ছে। তা আমরা এখন এই ক্যাম্পেইন গুলি আমাদের ডিএমপি থেকে সমস্ত থানাগুলিকে বলা হয়েছে যে এইগুলি নিয়ে একটু সমাবেশ করার জন্য। অলরেডি শুরু হয়ে গেছে এগুলি, কালকে আমি আজকে মেসেজ পেয়েছি অনেক জায়গায় করবে, যাতে এই সন্তানরা যাতে এই ভয়ঙ্কর নেশার দিকে না চলে যায়। সেটাই বোধহয় সমাজের সবাই মিলে এগুলি কাউন্সিলিং এর একটা প্রয়োজন আছে, অ্যাডভার্টাইজমেন্টের প্রয়োজন আছে। কারণ এটা যে একটা এই অপরাধী কিন্তু 7 থেকে 10 বছরের জেল হয়ে যেতে পারে। এই যাদের আমাদেরকে ভবিষ্যৎ নাগরিক তাদেরকে জেল হবে, আমরা এগুলি চাই না। এটা তখনই হবে না যদি তারা এগুলি ব্যবসার সাথে বিপণন, ক্রয় এবং ব্যবহারের সাথে জড়িত না হয়। তো এইগুলি নিয়ে আমরা কাজ করছি। এটি এখন পর্যন্ত আমরা তাদের জিজ্ঞাসাবাদে, যেহেতু এটি একটু দামি ড্রাগ বলবো আমি সমাজে বাংলাদেশের তুলনায়, এটি শুধুমাত্র যাদের টাকা পয়সা বেশি খরচ করতে পারে তারাই ক্রয় করতে পারে। সুতরাং আমরা ধরে নিব ঢাকা, চট্টগ্রাম, সিলেট এই ধরনের নগর ভিত্তিকের মধ্যে, এটা নগরের মধ্যে বিচরণ করবে এই ট্রাকটি। তো এই ক্ষেত্রে আমরা সবাই মিলে যদি কাজ করি এবং বেশি বেশি করে যদি কাউন্সিলিং করি, প্রচার করি, তাহলে তো এই ছেলেরা ফেরত আসতে পারবে এই মরণ ট্রাক থেকে। আরেকটু হলো সেটি তো আমাদের সবার কাম্য, কিন্তু সেটি কেন হচ্ছে না এই প্রশ্নটি তো থাকছেই। মহামারী থেকে সেখানে আবার ঘাটতি পড়ে যাচ্ছে কিনা। আসি আমি জনাব হাফিজ আক্তার আপনার কাছে, আমি জনাব আলমাস কবির আপনার কাছে সম্ভবত শেষ প্রশ্নটি করতে চাই যে এই যে তথ্যগুলো আসছে এই তরুণদের কাছে, এই তথ্যগুলো কিভাবে আসছে? মানে ইন্টারনেটের মাধ্যমেই তো আসছে। এই ধরনের ড্রাগসের তথ্য কিভাবে আসছে? আমাদের কাছে তো আসে না, ওদের কাছে কেন যায়? ওই যে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে একটা ডার্ক ওয়েব, একটা আলাদা জগৎ ইন্টারনেটের মধ্যে। এই ডার্ক ওয়েবের মধ্যে যারা বিচরণ করে তাদের কাছে কিন্তু এই ধরনের বিভিন্ন, এবং এটা কিন্তু ওই ওয়ার্ড অফ মাউথ বলে যে একজনের কাছ থেকে আরেকজন, একজনের কাছ থেকে আরেকজন, এভাবে কিন্তু খবরগুলো আসলে আদান প্রদানটা হয় এবং ছড়ায়। এইখানে আমি যেটা বলবো যে এই যে আমরা জানছিলাম যে অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে তারা আকৃষ্ট হচ্ছে, সৈয়দ আলমাস কবির, অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে। অনলাইন বিজ্ঞাপন গুলো তো আর ধরেন মানে এখানে তো আর বলে না যে আমি ড্রাগ বেচবো, এখানে হয়তো একটা এটা ক্যামোফ্ল্যাজ থাকে আর কি। সো এই ক্যামোফ্ল্যাজ মানে একটু ডিসগাইজড করা থাকে আর কি বিজ্ঞাপনটা। সেখানে গিয়ে যারা বোঝার তারা ঠিকই বোঝে, কিন্তু কথা হচ্ছে যে এখানে ফেসবুকের মতো যারা প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, তারা কিন্তু সময় সময় এই ধরনের পেজকে তারা সেন্সর করে, তারা কিন্তু বন্ধ করে দেয়, তারা ব্যান করে দেয়, এটা কিন্তু করতে থাকে। সো তারপরেও তো যেটা বললাম যে সবসময় তো মানে শয়ে পেজ তৈরি হচ্ছে প্রতিদিন। সো এটা করা সবসময় অত ইয়ে না আর কি, মানে ইজি না। এখন কথা হচ্ছে যে টেকনোলজি আমাদের কিন্তু ব্যবহার করতে হবে। আমি প্রথমে বলেছি অ্যাওয়ারনেস এর কথা, এটা আমাদের সমাজের ব্যবস্থায় একটা চেঞ্জ আনতে হবে, শিক্ষা ব্যবস্থায় চেঞ্জ আনতে হবে। কিন্তু আরেকটা যেটা করতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমরা তো আর ই কমার্স বন্ধ করে দিব না, ক্রস বর্ডার ট্রেডিং বন্ধ করে দিব না। তো সেই জন্য যেটা আমাদের করতে হবে, আমাদের টেকনোলজি ব্যবহার করতে হবে। আমাদের নানা ধরনের কিন্তু মেশিন পাওয়া যায়, এক্সরে মেশিন। প্রবলেম যেটা হচ্ছে যে এগুলো কিন্তু বড় বাল্ক আইটেম না, এগুলো কিন্তু ছোট ছোট আইটেম। 84% অফ ক্রস বর্ডার যে পার্সেল গুলো আসে সেটার ওজন কিন্তু মানে 2 কেজির নিচে, এবং ভ্যালু কিন্তু $100 নিচে, অর্থাৎ খুব লো ভ্যালু আইটেম। এবং তার মধ্যেই কিন্তু এগুলো আসে, এই কন্ট্রাব্যান্ড আইটেম গুলো কিন্তু আসে। সো সেগুলোর জন্য কিছু কিছু মেশিন পাওয়া যায়, এক্সরে মেশিন পাওয়া যায়, স্নিফার ডগস পাওয়া যায়। সেগুলো আমাদের পোস্টাল ডিপার্টমেন্ট গুলোতে ডিপ্লয় করতে হবে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই যে ধরা পড়লো আমাদের ডিটেকটিভ ব্রাঞ্চ অফ পুলিশ বা অন্যান্য যে ইন্টেলিজেন্স এজেন্সি, তাদের কাছ থেকে ইনফরমেশন গুলো নিয়ে এগুলো একটা বিগ ডেটা অ্যানালাইসিস করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এই ধরনের টেকনোলজি ইউজ করে, যে ভবিষ্যতে যখন কোন রুট দিয়ে আসলো, আমি একটা উদাহরণ দিচ্ছি, যে কোন রুট দিয়ে এই প্যাকেজটা আসলো, এই ধরনের যখন একটা মিলে যাবে, তখন হয়তো ওই পার্টিকুলার প্যাকেজটাকে হয়তো ডিলে করা হবে, ওই পার্টিকুলার প্যাকেজটাকে আরো বেশি করে ইন্সপেক্ট করা হবে। সো এই জন্য বেশি বেশি করে টেকনোলজি ইউজ করার কিন্তু এখানে একটা প্রয়োজনীয়তা এখন চলে গেছে। আমার মনে হয় আপনার পরামর্শগুলো স্পষ্ট হয়েছে। অনেক ধন্যবাদ সৈয়দ আলমাস কবির। আগের অংশ আপনি পরামর্শ দিচ্ছিলেন, এবারও আপনার কাছ থেকে শুনলাম, অনেক ধন্যবাদ। আমার মনে হয় স্পষ্ট হয়েছে। আমি ছোট করে জনাব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ,
আসলে কতটা আন্তরিকভাবে এই কাজগুলো হচ্ছে, এই যে তরুণ সমাজের মধ্যে ছড়িয়ে পড়ছে নতুন নতুন মাদকের নাম আমরা দিনে দিনে শুনছি, কতটা আন্তরিকভাবে এই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কাজ করছে? আমরা মাঝখানে শুনেছিলাম মানে বেশ কিছুদিন আগে জিরো টলারেন্সের কথা, মাদকের বিরুদ্ধে অভিযানও শুরু হলো, আমরা অনেকে ক্রস ফায়ারে মারাও যেতে দেখলাম সেই অভিযানের মধ্যে। তারপরে আসলে কি হলো, কতটা আন্তরিকতার সাথে এগোচ্ছে এগুলো? আসলে কতটা আমরা আন্তরিক সেটি সঙ্গত একটি প্রশ্ন। কারণ আমরা এই যে যেমন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সচেতনতা তৈরি করার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে, মাদক বিরোধী একটা কমিটি গড়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে ন্যূনতম মাসে একবার যেন এই বিষয়গুলো নিয়ে চর্চা হয়। মানে এই মাদকের ক্ষতিকর দিকগুলো নিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে তথ্য সরবরাহ করা হয়েছে, ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে, টিভিসি পাঠানো হয়েছে, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখেন কতটা শিক্ষা প্রতিষ্ঠানে আসলে এগুলো প্রদর্শিত হয়েছে, কতটা শিক্ষা প্রতিষ্ঠান এই ব্যাপারে কনসার্ন হয়েছে। আপনি সেই জন্যই বলছি যে একটি সঙ্গত প্রশ্ন আপনি উত্থাপন করেছেন, আমরা মাদক বন্ধের ক্ষেত্রে কতটা আন্তরিক। দেখুন, একটি বছরে 1,61,000 আসামি গ্রেফতার হয় মাদক অপরাধে। বিশ্বের মধ্যে এই নজির বোধহয় আপনি খুঁজে পাবেন না। এভাবে কিন্তু আপনি শুধু মানে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে মাদক তো বন্ধ করতে পারবেন না। মাদক বন্ধ করার জন্য ইতিপূর্বকার অন্যান্য আলোচকরা যেভাবে বলছেন যে সচেতনতা তৈরি, সেটি ঘর থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আমাদের সামাজিক সংগঠন থেকে যে শুরু করার কথা, সেই কথা আমরা বারবার বলেছি, নানাভাবে উচ্চারিত হয়েছে, অনেকের কাছে ধর্ণা দিয়েছি এবং সবার কাছ থেকে যে ইতিবাচক সাড়া পেয়েছি আবার কর্মকালে, আমি এটি বলবো না। তার মানে আমাদের এখনো পর্যন্ত এটি খুব বড়ভাবে জাগিয়ে তুলতে পারেনি যে এর ক্ষতিকর দিক দেশকে ধ্বংস করে দিতে পারে, দেশের অর্থনীতি শেষ করে দিতে পারে, যুব সমাজকে শেষ করে দিতে পারে। এই নিশ্চয়ই জনাব জামাল উদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ আপনাকে। মানে আমরা উন্নয়ন, প্রযুক্তি, নানান কিছুতে অনেক কিছু এগিয়ে যাচ্ছে, কিন্তু সচেতনতা কোথাও যেন একটা পিছিয়ে রয়ে যাচ্ছে, স্পষ্ট হচ্ছে মনে হয় বিষয়টা। আমি ডক্টর জিয়া, আপনার কাছ থেকে এই যে আপনি আগের অংশেও বলছিলেন যে শ্রেণী বিভাজনের কথা, মাদক, এই ইয়াবা বলি বা এই এলএসডির কথা বলি, একটা উচ্চবিত্তের সন্তানদেরকে আমরা দেখছি, আবার দেখছি আপনি বলছিলেন আগের অংশে টিকটক, এই বখাটেপনা, এগুলোতে আমরা দেখছি নিম্নবিত্ত ঘর থেকে বা নিম্নবিত্ত ছেলেরা এর মধ্যে বেশি বেশি জড়িয়ে পড়ছে। এই যে আমরা দেখলাম ভারতে গ্রেপ্তার হলো টিকটক হৃদয় বাবু সহ আরো হাতির ঝিল গ্যাং এর চক্র, মানে অপরাধেও কি একটা শ্রেণী বিভাজন, শ্রেণী সূত্র মেনে চলে? আপনি মানে যদি অপরাধের এই যে জুভিনাইল ডেলিনকুয়েন্সি, কিশোর অপরাধ যদি আমরা বলি, সারা পৃথিবীর ইতিহাসে দেখা যাবে, বিশেষ করে উন্নত বিশ্বে কিন্তু ইনিশিয়ালি যে তত্ত্বগুলো আছে সেখানে কিন্তু এই অপরাধগুলো, বিশেষ করে ড্রাগ বলেন, গ্যাং কালচার বলেন, কিংবা আরো যে সমস্ত অ্যাক্টিভিটিস ইয়ুথ কালচারের, সাব কালচারের মধ্যে আছে, এগুলো অধিকাংশই কিন্তু ওই আমেরিকাতে বলেন, কানাডাতে বলেন, ইউকেতে বলেন, এখানে কিন্তু ওই ঘেটো কালচার বলা হয়। যেমন আমাদের এখানে বস্তি এলাকায় ঠিক সেই রকম ভাবে ওখানে ইলিগাল ইমিগ্র্যান্টরা সোসাইটির মধ্যে কোপ করতে পারে না, ল্যাঙ্গুয়েজের ব্যারিয়ার, শিক্ষার্থীকে ড্রপ আউট, এই সমস্ত ছেলে পেলের মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে এই ইনিশিয়াল যেই সমস্যাগুলো তৈরি হচ্ছে, ড্রাগ, মানে নানা ধরনের অপরাধের সংগঠিত। বাংলাদেশেও এটার তো কোনো আলাদা কোনো ব্যাপার না, এবং এটার মধ্যে মূল কারণ হচ্ছে অর্থনীতি, মানে যেটা পভার্টি বা দারিদ্র্যের কথা আমরা বলছি। কারণ আমরা এখানে সবাই কিন্তু মানে আনকনসিয়াসলি হোক, সাবকনসিয়াসলি হোক, আমরা যে সচেতনতার কথাটি বলছি, এটি কিন্তু মূলত মিডল ক্লাস বা মানে আপার মিডল ক্লাসের সন্তানদের কথা বলছি। যখন আপনি একদম ডিস্ট্রেস পিপল, স্ট্রিট চিলড্রেন বা তার উপরে যারা একেবারে বস্তি এলাকায় বসবাস করে এবং ওয়ার্কিং ক্লাস পিপলের বলেন, তাদের তো ফ্যামিলির স্ট্রাকচারেরই ভয়ঙ্কর রকম একটা সমস্যা। কারণ তারা তো আসলে তাদের পিতা মাতা, মানে এগুলো আমি আজকেও একটা ছোট একটা স্টাডির ফাইন্ডিংস দেখলাম যে ঢাকা শহরে যে মানে পথ শিশু যা, তাদের কিন্তু আপনার অধিকাংশেরই কিন্তু তাদের কোনো পিতা মাতার হদিস নাই, ওই অর্থে বাবা নাই, হয় না মা নাই, হয়তো তাদের ডিভোর্স বা একাধিক বিয়ে হয়েছে, অর্থাৎ একটা স্বাভাবিক যে পারিবারিক স্ট্রাকচার এটা নাই, এবং তাদেরকে নিজেদেরকে একেবারে টাকা পয়সা ইনকাম করতে হয়। এখন আপনি ধরেন ড্রাগের ব্যাপারটা, যারা এটার মধ্যে চলে যায়, আমাকে একটা বিরতিতে যেতে হবে ডক্টর জিয়া রহমান, আমি বিরতির পরে এসে আপনার কাছ থেকেই শুরু করি এবং সাথে আরো একটা প্রশ্ন যুক্ত করে দেবো। সৈয়দ আলমাস কবির আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, ধন্যবাদ সৈয়দ আলমাস কবির। আমরা একটা বিরতির পরে ফিরছি এই আলোচনায়। নারী পাচার, ধর্ষণ সহ নানান অপরাধেও তরুণদেরকে দেখা যাচ্ছে, ফিরছি রাজকাহনে।
ফিরে এলাম রাজকাহনে। ডক্টর জিয়া রহমান, আপনি বলছিলেন আগের অংশে বিরতিতে যাবার আগে, মানে উচ্চবিত্ত নিম্নবিত্ত পরিবারের সন্তানরা কেন কিভাবে অপরাধে সংশ্লিষ্ট হয়ে যাচ্ছে, একটু বলবেন যে যে টিকটকের মতো বিষয়গুলো, টিকটকে একরকম আসক্তি দেখা যাচ্ছে কিশোর তরুণদের মধ্যে, এটা কেন হচ্ছে? বিশেষ করে এটাও এই নিম্নবিত্ত পরিবারের মধ্যে বেশি দেখা যাচ্ছে মনে হয় যেন, সেটি কেন হচ্ছে? এবং নানান রকম অপরাধ করে সেটিকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া, ভাইরাল করার একটা প্রবণতাও দেখা যাচ্ছে। সেটি যদি সেই নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওই বিবস্ত্র করে, নারীকে বিবস্ত্র করে ঘটনা বলি, বা বিভিন্ন সময় এই ভারতে যে ঘটনা ঘটে গেল সেই ঘটনা বলি, এরকম প্রবণতা কেন দেখা যাচ্ছে ডক্টর জিয়া রহমান? না, আমি যেটা আপনাকে বলছিলাম যে রিক্রিয়েশন লেজার এটা তো মানুষের জীবনের একটা পার্ট। এখন আপনি কেউ এলএসডি বা আরো বড় ধরনের যারা মধ্যবিত্ত উচ্চবিত্ত সন্তানরা আছে, তাদেরও যেমন রিক্রিয়েশন লেজারটা 60s 70s 80s 90s থেকে এখন চেঞ্জ হয়েছে, আবার ঠিক ওয়ার্কিং ক্লাস বা নিচের শ্রেণীর মধ্যে তাদেরও কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এবং আমি যেটা বলেছিলাম আপনাকে যে এই যে ট্রানজিশন বা এই যে একটা সমাজের পরিবর্তনের টেকনোলজি হোক আর আমাদের অর্থনৈতিক উন্নয়ন হোক, এই সবকিছুর ফলে এই রিক্রিয়েশনের ক্ষেত্রেও কিন্তু একটা প্রভাব পড়েছে। এবং এই যে একজন মেলামেশা ছেলে মেয়েদের মধ্যে যে মেলামেশা, এটা আধুনিক সমাজ ব্যবস্থা হবে, উপরে যেমন হচ্ছে নিচেও হচ্ছে, অর্থাৎ এই ড্রাগের সাথে সেক্স এটা যেমন একটা সম্পর্ক আছে, আবার কমার্শিয়ালাইজেশন, এই যে যেমন ফেসবুক বা এখানে টিকটক দিয়ে তারা এগুলো করার চেষ্টা করছে। এখন আপনি মানে আমি বলছি টেস্ট ওয়ে অফ লাইফ, যেটা এটা উচ্চবিত্ত মধ্যবিত্তের একরকম, নিম্নবিত্ত বা তারও নিম্ন মধ্যবিত্ত তার একরকম। এখন সে কোনোভাবে এটাকে কোপ করার জন্য যেমন এটা করছে, একই সাথে যখন সে এই আর্লি পুঁজিবাদী সমাজ ব্যবস্থা তাকে ড্রিম সে দেখছে, এবং সে ওই অপরাধের যে পরিবর্তন ধারায় সে হয়তো এটার মধ্যে থেকে কোনোভাবে, এবং এটার একটা সংযোগ আছে। আপনি দেখবেন যে চক্রগুলো যেমন বাংলাদেশ থেকে ইন্ডিয়া, ইন্ডিয়ার থেকে মধ্যপ্রাচ্য, এই যে যে একটা পুরো চেইন অফ কমান্ড যেটা হয়েছে, সেই কারণে কোনো না কোনো ভাবে প্রত্যেকে লাভবান হওয়া এবং উপরে উঠার এক ধরনের প্রবণতা, এবং সেটা যেহেতু ফেসবুক বা এই জাতীয় জিনিস এখন খুব সহজলভ্য হয়ে গেছে, সেই কারণে তারা অনেক সময় কখন অনেক একটা ফ্যান্টাসির কারণে তারা এটা করছে, আবার অনেক সময় তারা এটাকে মানে একটা পণ হিসেবে, অনেক অনেক ধন্যবাদ ডক্টর জিয়া রহমান। মানে অপরাধ করলে অপরাধীর মনটা আরো ভয়ে কাচুমাচু থাকবার কথা, সেখানে তারা আবার সেটাকে ভাইরাল করে দিচ্ছে। মানে কি অদ্ভুত ব্যাপার। আমি জনাব হাফিজ আক্তারের কাছ থেকে একটু শুনি, এই যে চক্রটির কথা ডক্টর জিয়া রহমানও বলছিলেন যে ভারত থেকে মধ্যপ্রাচ্যে যাচ্ছে, আমরা শুনছি 5 শতাধিক নারীকে ইতোমধ্যে এই চক্রটি পাচার করেছে। কতদিন ধরে এই নারী পাচার কাজ চলছে, তারা কিভাবে ভারতে যাচ্ছে, এই বিষয়গুলো পুলিশের নজরদারির বাইরে কিভাবে থেকে গেল এতদিন? পুলিশের বাইরে নজরদারির বাইরে কথা বলবো না, আমি জিয়া ভাইয়ের সাথে একমত। সেখানে হলো যে সোশ্যাল স্ট্রাকচারটা কিন্তু চেঞ্জ হচ্ছে প্রতি 4-5 বছর পর পর, এটাতে প্রযুক্তি ঢুকছে এবং সমাজের যে পরিবর্তন, প্রযুক্তি ঢুকে এই রিক্রিয়েশন সব ব্যবস্থাপনা কিন্তু চেঞ্জ হচ্ছে। আর আমরা পুলিশিংটা করি কিন্তু এইগুলির সাথে খাপ খাইয়ে কিন্তু আমাদের পুলিশিংটা চলে, এটাকে চেঞ্জ করার জন্য। সেই ক্ষেত্রে এই যে টিকটকের বিষয়টি কিন্তু কেরালাতে যখন ভাইরাল হলো বিষয়টি, এই টিকটক না, ওই যে বাংলাদেশি যে ছেলে এবং মেয়ের যে যে ভিডিওটি ভাইরাল হলো, এটা কিন্তু আমাদের সাইবার প্যাট্রোলিং এ আমাদের পুলিশই প্রথম যখন দেখলো যে এই ভাইরালের যে লোকগুলি সেগুলি আমাদের মগবাজার এলাকার লোক, তখন কিন্তু এটা নিয়ে আমরা কাজ শুরু করলাম। আমরা এখানে কাজ শুরু করেছি ইতিমধ্যেই। আপনার আমরা একটি মানব পাচার এবং পর্নোগ্রাফি একটি মামলা নিয়েছি, ঠিক সাথে সাথে ইন্ডিয়াতেও কিন্তু সেটাকে আমাদের দেশি যে মেয়েটিকে সেখানে তাকে অ্যাবিউজ করা হলো, তারপরে যে মামলাগুলি তারাও নিয়েছে। আমরা এটা কাজ করতে গিয়ে যেটা আপনি কিছুক্ষণ আগে বললেন যে টিকটকও কিন্তু সে একইভাবে টিকটকের একটি ফেসবুক ফোরাম হয়ে গেছে। ফেসবুক ফোরামের মধ্যে তারা সেখানে অনেকগুলি পুরুষ মহিলা, যেটা যেভাবে বললেন সাধারণত লো এন্ডেড পিপল যারা আছে, টিকটক কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইড একটি জনপ্রিয় একটি অ্যাপস। এখানে প্রায় 10 কোটি 16 কোটি কেউ কেউ বলে জনগণ এটার সাথে জড়িত আছে। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, এই সস্তা ফান করতে যে এই যে ফেসবুকের মাধ্যমে সবাই একত্রিত হয়, যখন অনেকগুলি ছেলে মেয়ে এক হয়ে যায়, তখনই নানা ধরনের অপরাধে জড়িয়ে যায়। এখানে মেয়েদেরকে প্রলুব্ধ করা হয়েছিল যে তারা বিদেশে গেলে ভালো চাকরি পাবে, শপিং মলে চাকরি বা বড় বড় চাকরি পাবে। এই একটি প্রতারণার মাধ্যমে তাদেরকে অবৈধভাবে দেশের বাইরে পাচার করে দেওয়া হলো। আমরা
এখন এই কাজগুলি যখনই একটা ঘটনা ঘটে তখনই কিন্তু আমরা এটা নিয়ে সোচ্চার হয়ে যাই, আমরা কিন্তু শুরু করছি। তার এটা মানে প্রথম শুরু করলো টিকটকের আবার ফাঁদে এই বাকি অপরাধগুলো সংগঠিত হচ্ছে। জনাব হাফিজ আক্তার, কতদিন ধরে এরকম নারী পাচার হচ্ছে এবং এই যে 5 শতাধিক নারী পাচার হয়ে গেল, তাদেরকে ফিরিয়ে আনতে কি তৎপরতা এখন? ইতিমধ্যেই আমাদের যেটা হলো যে আমাদের কাজ চলছে এটি, ইতিমধ্যে কিছু কিছু নারী যখন ব্যাক করলো, তারা অনেকেই মানসিকভাবে ভারসাম্য খারাপ অবস্থায় আছে অনেকে। এখন আমরা যখন কাজ শুরু করছি, এখন আমাদের কাছে অনেকে আছে। ইতিমধ্যে আমরা মানব পাচারকারী বেশ আমাদের ডিসি তেজগা সে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। কয়েকজন নারী সদস্য যারা পাচার হয়েছিল তারা এসে আবার মামলা দিচ্ছে। আমরা যদি একটা মামলা পাই, মানুষ গ্রেপ্তার করতে পারি, তখন প্রক্রিয়াগুলি শুরু হয়ে যায়। আমরা মাত্র একটি মামলা দিয়ে শুরু করলাম, মাত্র শুরু, এটা শেষ না। এটা দিয়ে আমরা পুরো লিঙ্কগুলি বার করে আমাদের যে কাজগুলি, আমরা কারা কারা পাচারকারী, কতজন গেছে, এইটি ফিরে আনার জন্য দ্বিপাক্ষিক অবশ্যই ইন্টারপোলের ব্যবহার করে আমরা বাংলাদেশ ইন্ডিয়ার বিষয় বা মধ্যপ্রাচ্যের বিষয় এগুলো আমরা কাজ করব। যখন একটা ঘটনা ঘটে আমরা কিন্তু এটা নিয়ে কাজ শুরু করে দিই। তো হোপফুলি আমরা সামনে আরো অনেক মামলা হবে। আমরা এই পাচারকারী যারা আছে আমরা আরো নির্মূল অপরাধ করার জন্য দেখছি আমরা কাজ যে করব। ওয়েবসাইট খুলে, তারাও আবার খুবই নিম্নবিত্ত এবং খুব শিক্ষিতও না, সিকিউরিটি গার্ডের চাকরি করেন, তারা ওয়েবসাইট খুলে কল গার্ল সার্ভিস তারা চালু করছেন, এরকম অপরাধও দেখছি। মানে অপরাধের বিস্তারটা কি বাড়ছে জনাব হাফিজ আক্তার? আমার গোয়েন্দা পুলিশ বরিশাল ডিভিশনে ইতিমধ্যে কেয়ারটেকার গ্যারেজে বাড়ির কি দারোয়ান, তারা এই ধরনের কাজগুলির সাথে জড়াই গেছে এবং মহিলা কণ্ঠ দিয়ে কাজ করছে। কেউ একটু এই মানে একটু হালকাভাবে শিখতে পারলেই কেউ এটা প্রতারণার দিকে নিয়ে যাচ্ছে। আমি বলবো না যে ইন্টারনেট ম্যাক্সিমামই বলবো ভালো, কিন্তু একটু আগে আবার আলমাস ভাই চলে গেলেন, প্রায় 96% বলা হয় ডার্ক ওয়েবের মধ্যে চলে, আর 94% মাত্র আমরা সার্ফেস ওয়েব যেটা আছে আমরা কাজ করি। এই ডার্কের বিষয়গুলি, গ্রে এরিয়া ধরে ধরেই অপরাধ বাড়ে। যখনই একটা প্রযুক্তি আসে, গ্রে এরিয়া গুলিকে ইউজ করে করে যেসব অপরাধ হয় আমরা এগুলোকে চেস করার চেষ্টা করি। যখনই অপরাধ ঘটে তখনই কিন্তু আমরা আমাদের কাজগুলি চলতে থাকি। জি, আমরা নিশ্চয়ই আশা করতে চাই আপনাদের প্রচেষ্টা সফল হোক, কারণ আপনারা সফল হলেই আমরা নিরাপদ থাকবো। ধন্যবাদ জনাব হাফিজ আক্তার। জনাব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ, মানে এই শিক্ষা প্রতিষ্ঠান কারণগুলো জানতে চাইছিলাম। তো শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘদিন বন্ধ, এজন্যই কি এই মাদকের প্রতি একটা আসক্তি, একরকম হতাশা থেকে এই সময় কি বাড়ছে এই মহামারীর মধ্যে? এটির কি কোনো বিশ্লেষণ আপনি বলবেন? এবং এই যে কিশোর গ্যাংয়ের সংশ্লিষ্ট নানান রকম মাদক থেকে অপরাধে জড়িয়ে যাওয়া, জনাব মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ। যেটা বললেন আসলে মানে অবসর তো মানুষকে নানা পথে নিয়ে যেতে পারে। বলা হয়ে থাকে যারা নিষ্ক্রিয়, কোনো কাজ যার নাই, তারা নানা রকমের ফন্দি ফিকির আটে যে নিজকে অপরাধজনক কাজেও বিবৃত করার জন্য। শয়তানের কারখানা হয়ে যায় মস্তিষ্ক যখন, তখন অপরাধগুলো সংগঠিত হতেই পারে। আর অধুনা যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে যা কিছুই আমরা ভালো পাই না কেন, সেটিকে খারাপ ভাবে ব্যবহার করে যদি আমরা অর্থ আহরণ করতে পারি, লাভ নিতে পারি, তাহলে সেদিকে আমরা যাই। এই সাধারণ বিশেষ করে তরুণ সমাজের মধ্যে এই প্রবণতাটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। এই টিকটক প্রথম যে ফান হিসেবে শুরু হয়েছিল, সবাই উপভোগ করছিল, কিন্তু সেটিকে কেন্দ্র করে এখন কোন দিকে চলে যাচ্ছে। আমার মনে হয় আমাদের এই যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে, আমরা কি পর্যবেক্ষণ করে দেখেছি এটি কতটা ইফেক্টিভ হয়েছে, কতটা আমাদের তরুণকে, আমাদের শিক্ষার্থীদেরকে এঙ্গেজ। অনেক ধন্যবাদ। নেটওয়ার্কেও সমস্যা হচ্ছে, আমার সময় শেষ হয়ে গেছে। অনেক ধন্যবাদ জনাব জামাল উদ্দিন আহমেদ, অনেক ধন্যবাদ ডক্টর জিয়া রহমান এবং জনাব হাফিজ আক্তার, আপনাদের তিনজনকেই। আজকের মতো বিদায় নিচ্ছি রাজকাহন থেকে।